সেইটুকু টার্গেট ইউজুয়ালি, কারণ 28টা ক্লাস হওয়ার কথা 14 উইকসে, নর্মালি এটা রেগুলার টার্মে, তার মধ্যে ক্লাস টেস্ট থাকে এবং একটা ক্লাস রিভিউর জন্য সাধারণত রাখি, যে যদি তোমাদের কোনো কিছু ডিসকাস করার থাকে সেরকম। আজকে 4 জুলাই, সো আগামীকাল আর একটা ক্লাস এবং আগামী সপ্তাহে অর্থাৎ ঈদের আগেই তাহলে তোমাদের এই কোর্স শেষ করে দিতে পারি, আমার অংশটা, যদি কোনো ক্লাস মিস না যায়। তোমাদের কতদিন ক্লাস টেস্ট ছিল সেটা নিয়ে কারো কোনো কমেন্ট? ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? জি স্যার। আমরা এই টপিকস অর্থাৎ স্ট্রেস ডিস্ট্রিবিউশন এটা শুরু করেছিলাম লাস্ট ক্লাসে। একটা ক্লাস হয়েছে, ইটস দি সেকেন্ড ক্লাস। কতদিন আমরা বুজিনেস্কের পয়েন্ট লোডের জন্য যে সলিউশন সেটা আলোচনা করেছি এবং সেটা থেকে ইন্টিগ্রেট করে লাইন লোডের জন্য একটা সলিউশন সেটা দেখেছি। অনেকগুলো ফর্মুলাই আসলে বুজিনেস্কের পয়েন্ট লোড থেকে এসছে ইন্টিগ্রেট করে, কারণ আদার ফর্মস অফ লোড সেগুলো পয়েন্ট লোডকে ইন্টিগ্রেট করে পাওয়া যায় লাইন লোডের মতো। আজকে যেটা শুরুতে আলোচনা করছি, দ্যাট ইজ ডিউ টু এ স্ট্রিপ লোড, এখানে অংশটা পুরো আসেনি, ফাইনাইট উইডথ এন্ড ইনফাইনাইট লেংথ, এটা ওয়ার্ডের থেকে হয়তো পিডিএফ করতে ওকে, এটা আমি কারেক্ট করে দিব যখন আপলোড করি। ভার্টিক্যাল স্ট্রেস কজড বাই স্ট্রিপ লোড। লাইন লোড গতদিন যেটা ডিসকাস করেছিলাম, সেটার উইডথ নাই, একটা লাইন তার উইডথ নাই বাট লেংথ আছে। সো লাইন লোড সেটা আমরা গতদিন বলেছি দ্যাট ওয়াজ ইনফাইনাইটলি লং, তার কোনো উইডথ ছিল না। টুডে যেটা শুরুতে আলোচনা করছি, স্ট্রিপ লোড, তার একটা ফাইনাইট উইডথ আছে, বি তার উইডথ, এবং এই স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে এই এরিয়াটা ইনফাইনাইটলি লং, লোডিং এরিয়াটা, এবং এর ইন্টেন্সিটি আমরা ধরে নিচ্ছি কিউ পার ইউনিট এরিয়া। যেহেতু একটা উইডথ আছে কাজে এখানে পার ইউনিট এরিয়া বলা হয়েছে। লাইন লোডের ক্ষেত্রে পার ইউনিট লেংথ, তার উইডথ তো নাই। স্যার এটা মনে হয় আগের ক্লাসে পড়ানো হয়েছে। এটা কি লেকচার 22 আমরা কভার করেছিলাম? স্যার আচ্ছা 23 স্যার। জি স্যার। 23 হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এত পিছিয়ে আছি, ওকে। তাহলে আমি 23 লেকচার 23 তে যাই। ওকে, এখন 23 দেখতে পাচ্ছ? জি স্যার। 23 দেখতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। আমার সামহাউ মনে হচ্ছিল বুঝি ক্লাস হচ্ছে। আচ্ছা, যদি আমরা তাহলে গতদিন আমরা যদি লেকচার 22 কভার করে থাকি, তাহলে সেখানে আমরা স্ট্রিপ লোড দেখেছি এবং সার্কুলারলি লোডেড এরিয়া সেটা দেখেছি, এবং আরেকটা জিনিসও দেখেছি সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার এরিয়া। তাই কি, দেখো এখানে যে রেক্ট্যাঙ্গুলার এরিয়া, এরপরে আর দেখাইছেন স্যার এগুলো দেখি ডিসকাস হয়েছে না? অবশ্য আমি টিমস দেখিনি, টিমসে তাহলে তো আপলোড করা থাকবে, টিমস দেখলে। হ্যাঁ, এটা আমরা ডিসকাস করেছি না, একটা এরিয়া। জি স্যার। হ্যাঁ, এখানে যে কোএফিশিয়েন্ট,
এখানে যে এম আর এন থেকে যে ইনফ্লুয়েন্স কোফিশিয়েন্ট একটা রেক্টেঙ্গুলার এরিয়ার জন্য, সেটা তো মোস্টলি আসলে আমাদের অনেকগুলো ক্ষেত্রেই, যেমন ফুটিং এর ক্ষেত্রে সাধারণভাবে রেক্টেঙ্গুলার এরিয়া আসে, সার্কুলার এরিয়াও যে আসে না তা না, যেমন অয়েল ট্যাঙ্ক, রিফাইনারি, এরকম অনেক ক্ষেত্রে সাইলো, এরকম অনেক ক্ষেত্রেই সার্কুলারলি লোডেড এরিয়াও আসে। আচ্ছা, তো সেটা যদি তার তো ফাইন, আমরা একটু এগিয়ে আছি, আর এক পাশটা এগিয়ে আছি। তাহলে এখানে আজকে যেটা দেখছি প্রথমে, সেটা হচ্ছে স্ট্রেস ডিউ টু স্ট্রিপ এরিয়া অফ ট্রায়াঙ্গুলার প্রেসার এন্ড এম্বাঙ্কমেন্ট লোডিং, এটা দেখবো। প্রথমে আসছি, এটাও স্ট্রিপ লোড বাট ইউনিফর্ম না। গত লেকচার 20 ছিল ইউনিফর্ম লোড, আর এখানে ডিসকাস করছি এরকম ট্রায়াঙ্গুলার লোড। হ্যাঁ, এই ছবিতে যেটা দেখছো যে ট্রায়াঙ্গুলার লোড, অর্থাৎ এটা একটা স্ট্রিপ লোড ঠিকই, ইনফাইনাইটলি লং, হ্যাঁ এরকম ইনফাইনাইটলি লং, কিন্তু এই 3 ডিমেনশনালি যেটা এখানে দেখানোর চেষ্টা করেছি, যে এই লোডটা একদিকে 0 থেকে শুরু করে একটা হাইট পর্যন্ত একটা স্লোপে উঠে গিয়েছে। সো ইটস এ ট্রায়াঙ্গুলার লোড। তো এটার জন্য সলিউশন, সেটা পেতে গেলে আমরা কিভাবে পাবো? এটা লাইন লোড থেকেই আমরা ইন্টিগ্রেট করে পাবো। লাইন লোডের এক এজে 0, অন্য এজে একটা সার্টেন স্ট্রেস ডিস্ট্রিবিউশন থাকবে, সেটা কিউ। তো লাইন লোডের যে সলিউশনটা ছিল, লেটস রিকল ইট। লাইন লোডের জন্য যে সলিউশনটা ছিল সেটা এইটা, টুয়াইস কিউ ড্যাশ জেড কিউ। এখানে কিউ ড্যাশ ছিল ইন্টেন্সিটি পার ইউনিট লেন্থ। এখন এখানে যদি আমরা এই ট্রায়াঙ্গুলার লোডের ইন্টেন্সিটি এটা কিউ বলি, অন্য পাশে এক পাশে 0, তাহলে এরকম একটা স্ট্রিপ যেটা এট এ ডিস্টেন্স আর, আমাদের অরিজিন থেকে আর ডিস্টেন্সে ডিআর উইডথের একটা স্ট্রিপ যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে তাহলে এইখানে প্রেসারটা কত হবে? নিশ্চয়ই জাস্ট ট্রায়াঙ্গেলের সিমিলারিটি থেকে, সিমিলার ট্রায়াঙ্গেল থেকে কিউ বাই বি আর ডিআর হবে। অর্থাৎ তুমি যদি এটাকে ইকুয়েট করো, কিউ বাই বি ইকুয়াল টু হবে এখানের প্রেসার ডিভাইডেড বাই আর, সেখান থেকে এটা আসবে কিউ বাই বি আর ডিআর। ডিআর ইজ দি উইডথ অফ দ্য স্ট্রিপ। এটা যদি এরকম একটা উইডথের প্রেসার হয়, এবং আমরা যদি লাইন লোডের ইকুয়েশনটা এটাতে অ্যাপ্লাই করি, we can consider this strip as a line load because dr is infinitesimal. সেক্ষেত্রে জাস্ট এই লাইন লোডের ইকুয়েশনে তুমি কিউ ড্যাশের জায়গায় এই কিউ বাই বি আর ডিআর সাবস্টিটিউট করো, দেন ইউ সি হোয়াট উই গেট, 2 কিউ ড্যাশের জায়গায় কিউ বাই বি আর ডিআর, এবং এখানে জি কিউ, আর এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস জি স্কোয়ার হোল স্কোয়ার। এখন এখানের যে এক্স, সেই এক্সটা কোথা থেকে ছিল? এই এক্সটা ছিল যেখানে লাইন লোডটা, সেইখান থেকে এক্স ছিল। তুমি যদি খেয়াল করো, লাইন লোডটা যেখানে, লাইন লোডটা ছিল ওয়াই এক্সিস এর উপরে, এবং সেখান থেকে পারপেন্ডিকুলার ডিরেকশনে ছিল এক্স কোঅর্ডিনেট। তাহলে এখানে আমি যদি এটাকে এখন লাইন লোড বলতে চাই, তাহলে ডেফিনেটলি আমার এক্সটা শুরু হতে হবে এই যে স্ট্রিপ থেকে। তো সেটা কি হবে? কিন্তু আমি এখানে কোঅর্ডিনেট ধরেছি এই জায়গায়, এই ট্রায়াঙ্গুলার লোডের যে প্রান্তে 0 স্ট্রেস, সেইখানে। কাজে আমাদের এখানে তাহলে এই এক্স কে পেতে হলে সাবস্টিটিউট করতে হবে এক্স মাইনাস আর। তো সেটা সাবস্টিটিউট করে আমরা তাহলে এই যে 1 নম্বর ইকুয়েশন থেকে, যেটা লাইন লোডের ইকুয়েশন, সেখান থেকে উই গেট দিস এক্সপ্রেশন ফর ইনক্রিজ in stress at point P with coordinate X and Z or Z due to this strip load, and that elemental strip load that we have considered as a line load. Now এটাকে integrate করলে over the length B, r equal to 0 to থেকে r equal to b, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে we will obtain the increase in pressure
due to this entire triangular load. এবং এখানে এটা ইন্টিগ্রেট করে ইন্টিগ্রেট করতে পারো। এখানে আমি এটা ডিটেইলসে যাওয়ার দরকার মনে করি নাই, আমার এখানে ইন্টিগ্রেশন শেখানোটা উদ্দেশ্য না। ইউ ক্যান চেক ইট, যে এইটা ইন্টিগ্রেট করলে যেটা পাওয়া যাবে, we are interested in the solution, সেটা পাওয়া যাবে x by b alpha, এখানে আমাদের সাবস্টিটিউশন লাগবে ইন্টিগ্রেশন করতে, x by b alpha minus sin twice delta by 2. What is alpha and delta? We can see new symbols here. আলফা সেটা হচ্ছে এখানে এই ছবির দিকে তাকালে দেখো, আলফা হচ্ছে প্রথমে হচ্ছে ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে বিটা, পি আর পয়েন্ট অফ ইন্টারেস্ট, তার সঙ্গে এখানে ভার্টিক্যাল এক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা আদার এন্ডের, যেখানে ট্রায়াঙ্গুলার লোডের হাইয়েস্ট প্রেসার, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। আর এখানে আসলে এটা টুয়াইস ডেল্টা, এটা ডেল্টা, এটা বোধহয় ভিন্ন বই থেকে, সেই জন্য এইটা ডেল্টা আর এইটা আলফা। জাস্ট কনফার্ম তোমাদের দুটো বই থেকে কম্বাইন করতে বিভিন্ন বইয়ে সিম্বল বিভিন্ন ছিল। স্ক্রিন শেয়ারটা অফ করতে হবে নাকি? Okay, this is chapter 8. Uniform load. Strip load, then triangular load. এটা অন্য বই থেকে, এটা এই বইয়ে নাই। এনিওয়ে, এই সম্ভবত এটা বিএম দাসের বইয়ে। এটা আলফা অ্যাঙ্গেলটা এবং এই ডেল্টা হবে আসলে এই বিটা অ্যাঙ্গেলটা, এটা হবে ডেল্টা। কেমন? সো এটা কারেক্ট করে দিব, তোমাদের জন্য আপলোড করে দেই। এখন whatever is the complexity to arrive at this equation, but once we have got it, এটা ইউজ করাটা খুব সহজ হবে। যে আমার একটা ট্রায়াঙ্গুলার লোড আছে, যার এক প্রান্তে 0, অন্য প্রান্তে কিউ প্রেসার, এটা স্ট্রিপ লোড, ইনফাইনাইটলি লং, এই স্ট্রিপের উইথ বি, এবং এখানে মাই পয়েন্ট অফ ইন্টারেস্ট ইজ পয়েন্ট পি, দ্যাট মেক্স অ্যান অ্যাঙ্গেল বিটা উইথ ওয়ান এজ অফ দি লোড, অ্যান্ড এই দুটো এজের intermediate the angle, that is alpha, or beta or delta is the same thing. তাহলে এখানে এই প্যারামিটার গুলো বসালে we get sigma z at this point. তবে এটা তুমি কোথাও কোথাও এইখানে x by b আছে, অথবা z by b, এই ফর্মেও তুমি সলিউশন পাবে। এখানে এই ইকুয়েশন যেমন ব্যবহার করতে পারো, x এবং z, অর্থাৎ তুমি যদি পয়েন্টটা জানো, তাহলে এই পয়েন্টের x এবং z জানো, তাহলে এই ফর্মে, টেবুলার ফর্মে, এটা যেমন বিএম দাসের বইয়ে আছে, সেখানেও তুমি এরকম x by b z by b যদি পাও, সেটা থেকেও তুমি সিগমা z by q পেতে পারো। সিগমা z by q এর মান পেয়ে গেলে সিগমা z ইকুয়াল টু q ইনটু দিস কোএফিসিয়েন্ট, জাস্ট সেইভাবেও পেতে পারো।
হ্যাঁ, অথবা তুমি আলফা বিটা সেটা ক্যালকুলেট করে বা ডেল্টা ক্যালকুলেট করে সেটাও পেতে পারো। এখন এই যে ট্রায়াঙ্গুলার লোড, এটা কেন ডিসকাস করেছি আমরা? এটা ডিসকাস করেছি বিকজ ইন মেনি কেসেস উই হ্যাভ ট্রাপিজয়েডাল লোডিং। যেমন একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করছি আমরা, রোড এমব্যাঙ্কমেন্ট বা ফ্লাড প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, তো সেটার তো এরকম স্লোপ থাকে দুই পাশেই, হ্যাঁ, মাঝখানটা flat। তো সেরকম একটা সলিউশন পেতে হলে আমরা এর আগে রেক্টেঙ্গুলারলি লোডেড এরিয়া, ইউনিফর্ম লোডেড এরিয়া সেটা দেখেছি, লং স্ট্রিপ, এবং আমরা যদি এখন আজকে যেটা দেখলাম ট্রায়াঙ্গুলার লোডেড এরিয়ার জন্য আমরা সলিউশন পাই, then we can use the principle of superposition to obtain the stress due to embankment loading. তো এই পর্যন্ত যেটুকু, অর্থাৎ যেমন এখানে একটা এক্সাম্পল করে দেওয়া আছে, সেটা হচ্ছে একটা এমব্যাঙ্কমেন্ট যার দুই দিকে স্লোপ আছে, এবং এটাকে আমরা তিনটা এরিয়াতে ভাগ করতে পারি, দুটো ট্রায়াঙ্গেল, একটা দুটো, এগুলো তিনটাই আমাকে কি দিবে? স্ট্রিপ লোড দিবে। তবে এটা ট্রায়াঙ্গুলার স্ট্রিপ লোড। স্ট্রিপ কেন বলছি? বিকজ ইটস লং এমব্যাঙ্কমেন্ট, এই স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে ইটস লং, আর এটা ফাইনাইট উইডথ, আর এটা হচ্ছে ইউনিফর্মলি লোডেড মাঝখানের অংশটা ইউনিফর্ম স্ট্রিপ। সো এটাকে এই তিনটা ভাগে ভাগ করে আমাদের জন্য সলিউশন, এবং এখানে এই প্রবলেম, পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্ট্রিপ 1 এবং 3, এরিয়া 1 এবং 3 দে আর আইডেন্টিক্যাল। এখানে আমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে, যেমন this figure shows the diagram 20 feet high, এটা এমব্যাঙ্কমেন্টের হাইট 20 feet, এবং এর ইউনিট ওয়েট দেওয়া আছে ম্যাটেরিয়ালের। Determine the vertical stress increase at point A. Where is point A? Point A is at the center line of the embankment. তাই না? এদিকে সেন্টার লাইনে, কিন্তু কতটুকু নিচে? 10 ফিট নিচে, এমব্যাঙ্কমেন্টের বটম থেকে 10 ফিট নিচে। সো এখানে জেড হবে 10, এখানে, এবং এটা সেন্টার লাইনে। তো রেক্টেঙ্গুলার এরিয়ার জন্য আমরা এরকম সেন্টার লাইনের এক্সপ্রেশন জানি, আর ট্রায়াঙ্গুলার এরিয়ার জন্য আমরা এক্সপ্রেশন আজকে দেখলাম। যেমন এখানে এই সলিউশনটা পেতে গেলে প্রিন্সিপাল অফ সুপারপজিশন যদি আমরা ব্যবহার করি, তাহলে তিনটা এরিয়ার এফেক্ট সাম করলে, অ্যালজেব্রিক্যালি সাম করলে পাবো তিনটা এখানে যোগ হবে। এবং যেহেতু এরিয়া 1 এবং এরিয়া 3 তারা এই সেন্ট্রাল লাইনের এখানে আইডেন্টিক্যাল স্ট্রেস প্রডিউস করবে দুই পাশ থেকে, সো এখানে টুয়াইস ডেল্টা P1, মানে P1 and P3, ডেল্টা P1 and ডেল্টা P3 সেম হবে। তো এইখানে আমাদের সলিউশন গুলো অ্যাপ্লাই করতে গেলে কিউ জানা দরকার, এখানে ইউনিফর্ম লোডটা কত বা ট্রায়াঙ্গেলের এখানে ম্যাক্সিমাম প্রেসারটা কত। দ্যাট ইজ আসবে কোথা থেকে? সেটা এখানে গামা এইচ থেকে আসবে। সো গামা এইচ, এখানে গামা দেওয়া আছে 115, এবং এইচ বলা আছে এখানে 10 ফিট। সো 115 ইন্টু 10 নয়, এটা 20 ফিট হাই, সো 20, আর এটা পার ইউনিট লেংথ যদি নিয়ে যেতে চাই, সো 1 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, দ্যাট ইজ দি ভলিউম ইন্টু ইউনিট ওয়েট। তাহলে এখানে দাঁড়ালো 2300 পাউন্ড পার ফিট। এবং এখানে আমরা যদি শুরুতে এই ট্রায়াঙ্গুলার এরিয়াটার প্রেসারটা বের করি, এবং একটা হতে পারে এখানে যে চার্ট আছে আমাদের কাছে, সেই চার্ট ব্যবহার করতে গেলে কি লাগবে? আমার টুয়াইস এক্স বাই বি টুয়াইস জেড বাই বি লাগবে। এই চার্ট যদি ব্যবহার করি তাহলে এক্স বাই বি এবং জেড বাই বি লাগবে, এবং এক্স বাই বি জেড বাই বি এটা বের করলে তাহলে কোফিশিয়েন্টটা পাবো। তাহলে সেটা এখানে বের করে নেওয়া হয়েছে, সিম্পল 2.67 and 0.67। তাহলে এখানে কি দাঁড়ালো? 2.67 সামথিং এইদিকে, 2.67 এইদিকে, আর 0.67 এরকম কোন একটা ইয়েতে। সো এটা তুমি পাবে কিভাবে? এটা ইন্টারপোলেট করতে হবে। একটা করতে পারো, আগে 2 আর 3 এটাকে ইন্টারপোলেট করে নিলে, এই দুটোকে ইন্টারপোলেট করে নিলে, তারপরে সেখানে যে কোয়ান্টিটি দুটো আসবে সেই দুটোকে আবার ইন্টারপোলেট করলে, সেইভাবে লিনিয়ার ইন্টারপোলেশন করবে। সো এখানে ওরা যেটা অ্যাসিউম করেছে ফ্রম দিস টেবল, এটা 0.18, and then so simple যে ডেল্টা পি তাহলে হবে কিউ ইনটু যেটা 2300 ইনটু
this coefficient. আর এখানে এই রেক্টেঙ্গুলার এরিয়ার জন্য সেটা আমরা দেখেছিলাম গতদিন এখানে যে লেকচার 22 তে রেক্টেঙ্গুলার বলবো না, এটা স্ট্রিপ, ইউনিফর্ম স্ট্রিপের জন্য যেটা এখানে ডিসকাশন শুরু করেছিলাম সেটার সলিউশনটা ছিল এটা q by pi twice theta sin 2 theta cos 2 phi। সেই সলিউশনটা এখানে থিটা জিওমেট্রিক্যালি বের করে নিতে পারো, সবগুলো ডাইমেনশনই জানা আছে। twice theta is the subtended angle, so এটা it's so simple, I think তোমরা নিজেরাই এটা দেখতে পারো। বাট যে প্রিন্সিপালটা এখানে ব্যবহার করেছি সেটা কি, প্রিন্সিপাল অফ সুপারপজিশন, এবং আমরা এখানে এই টেবিলটা ব্যবহার করেছি। আচ্ছা, এই টেবিল যদি আমাকে দেয়া না থাকে তাহলে কি আমি ব্যবহার করতে পারবো না? যদি আমি এই ইকুয়েশনটা ব্যবহার করতে চাই, এটা থেকে কোনো অসুবিধা হবে? কি বলো? না স্যার, অ্যাঙ্গেল গুলো বের করে নেওয়া লাগবে। সেইটাই, এটা করতে গেলে কি করতে হবে, আমাকে জাস্ট অ্যাঙ্গেল গুলো বের করে নিতে হবে। সো ডাইমেনশন থেকে অ্যাঙ্গেল গুলো বের করে দেওয়া, হোয়াট আই উড রিকোয়েস্ট যে তোমরা নিজেরা দেখবা এটা করতে পারো কিনা। কাজে তোমাকে যদি ইকুয়েশনটা দেওয়া থাকে তুমি নিশ্চয়ই ঘাবড়ানোর কোনো কারণ নাই, তুমি ইকুয়েশনটা থেকে প্যারামিটার গুলো বের করে নিয়ে এখানে ডেল্টা P1 যেটা সেটা বের করতে পারো, যেটা ডেল্টা সিগমা জেড বলা হচ্ছে। তবে এইভাবে আমরা যেটা বের করলাম এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড, ট্রায়াঙ্গুলার স্ট্রিপ লোড এবং ইউনিফর্ম স্ট্রিপ লোড, এই দুটোকে কম্বাইন করে প্রিন্সিপাল অফ সুপারপজিশন ব্যবহার করে করেছি। দেয়ার আর মাল্টিপল ওয়েজ, এবং খেয়াল করো আমিও তোমাদেরকে সেই এক্সপোজারটা দেওয়ার চেষ্টা করছি যে বিভিন্ন বইয়ে দেখো ইকুয়েশন গুলো বিভিন্ন আছে, বিভিন্ন রকম ডেরিভেশন আছে, বিভিন্ন এক্সপ্রেশন আছে। ইটস নট পসিবল যে আমরা তোমাদেরকে এই লেভেলে একদম সব কিছু বলি, সেটা সম্ভব না। বাট এই যে তোমাকে আমি এক্সপোজারটা দিচ্ছি যে দেয়ার আর ডিফারেন্ট সলিউশনস, তোমার প্রফেশনাল লাইফে তোমাকে বই ঘাটতেই হবে, লিটারেচার ঘাটতেই হবে, অ্যাভেলেবল আদার সলিউশন যেটা হয়তো আগে আছে বা এখন নতুন কোনো সলিউশন আসলে সেটাও তুমি ব্যবহার করতে পারো, সেটা তোমায় করতে হবে। So that information you know, যে you are not confined to maybe to a particular solution. যেমন এই সুপারপজিশন যেটা সেটা ছাড়াও এখানে আরেকটা সলিউশনও আছে। সরাসরি আমরা যদি এরকম ট্রাপিজয়েডাল লোড থাকে যেটা একটা এম্বাঙ্কমেন্টের হাফ এর মতো মনে হচ্ছে, এরকম একটা লোড যদি থাকে তাহলে এর জন্য সলিউশনটাও লোকজন বের করেছে বহু আগেই। যে এই জন্য সলিউশনটা দাঁড়াবে কিউ বাই পাই। আমি এটা ডিটেইলস যাচ্ছি না, তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে যেটা আমরা চাই যে তোমরা যখন ডিজাইন করতে পারো, হ্যাঁ বেসিসটা আমি বলেছি যে এগুলো আসছে কোথা থেকে, আসছে বুজিনেস্ক ইকুয়েশন থেকে, পয়েন্ট লোড থেকে, এবং সেগুলো ইন্টিগ্রেট করে এবং সেখানে এই ট্রায়াঙ্গল এবং স্ট্রিপ লোড সেটাকে কম্বাইন করে এর ক্লোজ ফর্ম সলিউশনটাও এরকম করে বের করেছে আরো বহু আগেই লোকজন, এবং সেটাও দেখতে খুব জটিল কিছু না, ইটস কোয়াইট সিম্পল। এখানে আলফা 1 প্লাস আলফা 2 আছে, আর কিউ তো ইউনিফর্ম স্ট্রেস কোথায়, ম্যাক্সিমাম স্ট্রেস যেটা সেটা। আলফা 1 অ্যাঙ্গেলটা দেখো যেটা স্লোপ, সেই পোর্শনের যে সাবটেন্ডেড অ্যাঙ্গেল কোথায় আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টে, সেই জায়গায় স্লোপের দুই এন্ডের সাবটেন্ডেড অ্যাঙ্গেল আলফা 1, আলফা 2 হচ্ছে হরাইজন্টাল যেখানে ইউনিফর্ম প্রেসার সেই অংশের সাবটেন্ডেড অ্যাঙ্গেল। আর এ এবং বি এখানে ফিগার থেকে দেখতেই পাচ্ছ যে অংশটা স্লোপ তার হরাইজন্টাল ডাইমেনশন এ এবং ইউনিফর্ম লোড যে অংশটা সেটা বি। সো এরকম একটা এম্বাঙ্কমেন্ট, এটার এম্বাঙ্কমেন্টের হাফ বলতে পারি বা একটা অংশ বিশেষ বলতে পারি, ইটস আ ট্রাপিজয়েডাল লোডিং। এর জন্য সলিউশনটা এটা খুব সিম্পল। হ্যাঁ, কাজে কোনো একটা পয়েন্টে আমরা যদি এগুলো বের করতে পারি কন্টিনিউ সহজেই তার হিসাবটা পেয়ে যাই। এই আসলে এখনকার দিনে ক্যালকুলেটর
ইভেন মোবাইলেই ক্যালকুলেট করা যায়, সায়েন্টিফিক ক্যালকুলেটর মোবাইলেই আছে, অথচ এক সময় তো এটা কল্পনাতীত ছিল। তো তখনকার দিনেও ইঞ্জিনিয়াররা কিন্তু বহু স্থাপনা তৈরি করেছে, তোমরা আজকে যেগুলো দেখতে পাও পৃথিবীতে, হ্যাঁ, অনেক উঁচু উঁচু বিল্ডিং, অনেক ব্রিজ, অনেক স্থাপনা 50-100 বছর আরো বেশি বছর আগে তৈরি করা আছে। তো সেগুলোর ক্ষেত্রে লোকজন কি ক্যালকুলেশন করতে হয়নি, তখন লক টেবিল ইত্যাদি বহু কিছু ব্যবহার করেছে। অনেক লাইফ ডিফিকাল্ট ছিল, তারপরেও পিপল ডিড ইট, যেটা তোমাদের জন্য এখন অনেক সহজ। তো সবসময় এই জন্য আগে যেটা একটা চেষ্টা হতো, চার্ট আকারে রিপ্রেজেন্ট করতে পারলে সেটা থেকে দ্রুত ভ্যালুগুলো পাওয়া সম্ভব। এই ট্রাপিজয়েডাল সলিউশনটাকেই অস্টারবার্গ 1957-এ সে এরকম দেখো এই ফর্মে রিপ্রেজেন্ট করেছিল। কি আছে এই চার্টটার? এটার একদিকে হচ্ছে এ বাই জি, এ এবং জি তোমার খেয়াল আছে, এখানে এ হচ্ছে স্লোপের অংশটার হরাইজন্টাল ডিসটেন্স, জি হচ্ছে এখানে ডেপথ, পি পয়েন্টটার ডেপথ, আর এটা হচ্ছে আমার আছে এক্স এক্সিসে, ভার্টিক্যাল এক্সিসে কি আছে, এখানে একটা ইনফ্লুয়েন্স ফ্যাক্টর, এবং এখানে কতগুলো কার্ভ দেখতে পাচ্ছ, এই কার্ভগুলো হচ্ছে এখানে এই যে বি বাই জি দেখা যাচ্ছে, দেখো এটা হচ্ছে বি বাই জি। তো বিভিন্ন বি বাই জি হচ্ছে এখানে 0 থেকে নিচের এটা 0, তারপরে 0.1, 0.2, 0.3 এরকম করে বি বাই জি ইনফিনিটি পর্যন্ত। বি বাই জি ইনফিনিটি মানে হচ্ছে বি ইনফিনিটি আসলে, না? আচ্ছা, আর এ বাই জি যেটা হরাইজন্টাল এক্সিসে আছে, সেখানে আরেকটু খেয়াল করার আছে যে এই এক্সিসটা এটা কিরকম, এটা লগারিদমিক স্কেলে নাকি, এটা দেখেই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা যেমন এখানে 0.01, তারপরে এটা 0.1, তারপরে 1, তারপরে 10, সো এটা লগারিদমিক স্কেলে আছে। আর ভার্টিক্যাল এক্সিসটা এটা খেয়াল করে দেখো, এটা লিনিয়ার স্কেলে আছে। তো তাহলে এই চার্ট ব্যবহার করে তুমি কিভাবে এমব্যাঙ্কমেন্টের লোডের জন্য তুমি স্ট্রেসটা বের করতে পারো, দ্যাট ইজ কোয়াইট সিম্পল। সেটা তোমার এইখানে যে ইকুয়েশনটা বলেছে এই চার্টের ভিতরেই দেখো, সিগমা জি ইকুয়াল টু, এখানে হবে দিস ইনফ্লুয়েন্স ফ্যাক্টর ইনটু কিউ, এটা হচ্ছে আই জেড ইনটু কিউ, আই জেড বা আই জি ইনটু কিউ। তো কিউ তো আমার প্রেসার, কোথায় কিউ হচ্ছে আমার এখানে এমব্যাঙ্কমেন্টের ম্যাক্সিমাম হাইট যেখানে, সেই প্রেসারটা কিউ। আর ইনফ্লুয়েন্স ফ্যাক্টর সেটা পাবো কি করে, তাহলে ফার্স্ট এখানে আমি এ বাই জি সেটা বের করে সেখানে ভার্টিক্যালি যাব, যে যেই কার্ভের উপরে বি বাই জি হবে সেইটাতে হিট করে হরাইজন্টালি আসবো, আসলে আই গেট আই বাই জি। তাহলে কিউ যেহেতু আমি বের করতে পারছি এমব্যাঙ্কমেন্টের ডেনসিটি থেকে এবং হাইট থেকে, সো স্ট্রেস ইনক্রিজটা পাচ্ছি। এগুলো এই যে ইনক্রিজ গুলো কেন লাগছে, আমরা কতদিনে আলোচনা করেছি, আজকেও আলোচনা করেছি কেন লাগছে। এর আগে আমরা সেটেলমেন্ট ক্যালকুলেশন করেছিলাম, এবং আমাদের যে সেটেলমেন্টের ফর্মুলা, সেই ফর্মুলায় ডেল্টা পি ছিল, ক্যান ইউ রিমেম্বার, যে উপরে একটা লোড চাপালে সেই লোডের জন্য নিচে কোনো একটা লেয়ারের কতটুকু স্ট্রেস বাড়বে, ডেল্টা পি ছিল। তো সেটা আসবে কোথা থেকে, সেটা জানার জন্য আসলে এটা আমরা করছি। এটা ইনফরমেশন গুলো আমাদেরকে আরো একটা জায়গায় হেল্প করে, সেটা হচ্ছে তার একটা লোডিং এরিয়ার ইনফ্লুয়েন্স জোন, যেটা এখন আলোচনা করিনি, সেটা পরে। কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখছি যে আমি ট্রায়াঙ্গুলার লোড অথবা স্ট্রিপ লোড, এমব্যাঙ্কমেন্ট লোড, রেক্ট্যাঙ্গুলার লোড সেগুলো চাপালে তার নিচের যদি এরকম সফট লেয়ার থাকে কম্প্রেসিবল, সেটার আমার সেটেলমেন্ট ক্যালকুলেট যদি করতে হয়, তাহলে সেখানে আমি স্ট্রেসটা কতটুকু বাড়বে এটা দরকার, ডেল্টা সিগমাটা দরকার, সেই ডেল্টা সিগমাটা এইসব বের করতে পারি। এখানে এই আগের যে এক্সাম্পলটা, এখানে যেটা আমরা একটু আগে প্রিন্সিপাল অফ সুপারপোজিশন ব্যবহার করে এবং ইন্ডিভিজুয়াল সলিউশনস ফর ট্রায়াঙ্গুলার অ্যান্ড ইউনিফর্ম স্ট্রিপ লোড যেটা করতে পেরেছি, এটাকে আমরা এই
এনভেন্টমেন্ট লোডিং এর যে সলিউশন এটা দিয়েও করতে পারবো। তাহলে তো এই প্রবলেমটাই তুমি যদি এখানে অ্যাগেইন করো, তাহলে এখানে এ কত হবে, কারণ এটা আমাদের কোথায় সেন্ট্রাল লাইনের উপরে আছে। এবং এই তুমি যদি গ্রাফটা খেয়াল করো, এই গ্রাফটা ইউজ করতে গেলে সেটা কোন পয়েন্টের স্ট্রেস দিচ্ছে আমাদেরকে, সেটা দিচ্ছে আমাদেরকে এই জাস্ট বি যেখানে আছে সেইখানের এজের জি ডেপথ নিচে। তো তাহলে আমি এখানে ভার্টিক্যাল লাইনটা চিন্তা করব এখানে এ পয়েন্টের ভিতর দিয়ে, যেটা এবং এটা সিমেট্রিক দুই পাশে। সো এই চার্ট থেকে আমি যে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর পাবো সেটা পাবো আমি এক সাইডের ইফেক্টটা, এক সাইডের কন্ট্রিবিউশনটা, কারণ এখানে তোমার যে ফিগারটা দেখানো আছে এটা এক পাশের এ এবং বি এইটুকু অংশের। হ্যাঁ, সো এইখানে তাহলে এই চার্ট থেকে ভ্যালু পেতে গেলে আমার এ বাই জি লাগবে। এ কত এই জায়গায়, এই ফিগারের দিকে তাকালে এ হচ্ছে 30, বি কত হবে, বি যেহেতু এটার হাফ আসবে এখানে এই গ্রাফ থেকে দেখছো, বি হচ্ছে তার হাফ আসবে, এটা টোটালটা ছিল মাঝখানের অংশটা 20, তার হাফ 10, সো বি বাই জি 10/10, এ বাই জি 30/10, 3। সো ইটস সো সিম্পল নাও যে আমি এখানে এ বাই জি 3 যাব, সেটা 3 কোথায়, এটা 0.1, এটা 1, এখানে 3, সেখানে ভার্টিক্যালে যাচ্ছি রেড লাইনটা ধরে। ভার্টিক্যালে যে কোথায় হিট করতে হবে আমাকে, বি বাই জি যে গ্রাফে কার্ভে আছে, বি বাই জি কত আছে 1, সো বি বাই জি এখানে দেখো এই কার্ভ গুলো, এটা 0.9, এটা হচ্ছে 1, সো এই 1 এই কার্ভটা এখানে হিট করে দেন হরাইজন্টালি এখানে এটা 0.4, উপরে 0.5, মাঝখানটা 0.45, 0.45 এর চেয়ে বেশি 0.47 সামথিং এখানে অ্যাজ ইউ মে রিড আউট। হ্যাঁ, এগুলো নিয়ে খুব খুঁতখুঁতে হওয়ার প্রয়োজন নাই। 0.47 কেউ যদি বলো না তোমার দৃষ্টিগত 0.48 অথবা কারো কাছে 0.475, ফাইন, কোনো সমস্যা নেই, এগুলো এত সেন্সিটিভ নয়। হ্যাঁ, এবং উই হ্যাভ টু, এবং সেই কারণেই আমরা যখন ডিজাইন করব আমাদের এই লিমিটেশন গুলোর কারণেই আমাদেরকে সেরকম মার্জিন অফ সেফটি আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ সয়েলের জায়গায় ভেরিয়েশন অনেক, সয়েলের হোমোজেনিটি সেটা ভেরিয়েশন আছে, ডেনসিটির ভেরিয়েশন আছে, সয়েল টাইপের ভেরিয়েশন আছে, হ্যাঁ, অল্প স্ট্রেচের মধ্যে। সো এখন দেখো ইনফ্লুয়েন্স ফ্যাক্টরটা পাওয়ার পরে স্ট্রেস ইনক্রিজ ইজ কোয়াইট সিম্পল, আই জেড ইন্টু কিউ, কিন্তু আই জেড এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে কেন, এটা অলরেডি আমি বলেছি, সিমেট্রিক শেল। কারণ আমাকে এই চার্ট থেকে যে ইনফ্লুয়েন্সটা পাচ্ছি সেটা কোন অংশের জন্য, এটাই হাফ এই অংশের জন্য, এ আর বি এইটুকু পর্যন্ত, অন্য পাশের জন্য। তো এটা যেহেতু সিমেট্রিক এই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই হলো। সিমেট্রিক না হলে কি 2 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে? মনে করো এই পাশের স্লোপ আর অন্য পাশের স্লোপ ভিন্ন, তাহলে তো আর 2 দিয়ে মাল্টিপ্লাই হবে না। এটা সিমেট্রিক বলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটা করা। বাট যদি আমাদের এটা সিমেট্রিক না হয়, হ্যাঁ, এবং এটাই আমরা যদি ইকুয়েশনটা ব্যবহার করি তাহলেও কি করতে পারবো না। আমি এখানে শুরুতেই ইকুয়েশনটা দেখিয়েছিলাম যে ক্লোজ ফর্ম ইকুয়েশনটা এইটা এখানে খেয়াল করতে হবে যে আলফা 1 এবং আলফা 2 যেখানে আছে এটা কিসে বসাতে হবে, কোন ইউনিটে বসাতে হবে। এই জায়গায় আলফা 1 আলফা 2 গুলো ডিগ্রিতে বসালে হবে, না স্যার, রেডিয়ানে। এগুলো রেডিয়ানে বসাতে হবে। সো এগুলো ইকুয়েশনের চেহারা দেখেই রিয়েলাইজ করতে পারছো। আচ্ছা, এখন এই জায়গায় আমরা যে প্রবলেমটা করলাম এটা কি আমরা আমাদের ইকুয়েশন ব্যবহার করে করতে পারতাম না? যেটা আমি বলছি এখনকার দিনে সত্যিকার অর্থে এই গ্রাফ, হ্যাঁ গ্রাফ অনেক সময় হ্যান্ডি, স্টিল হ্যান্ডি, কিন্তু ক্যালকুলেটর থাকায়, কম্পিউটার থাকায় ইকুয়েশন ব্যবহার, অনেক কমপ্লেক্স ইকুয়েশন ব্যবহার করা এখন সহজ, কারণ একবার ইকুয়েশনটা ইনপুট করে দিয়ে রাখলেই তো ফর্মুলার মতো, তারপর এটাতে শুধু ইনপুট প্যারামিটার গুলো দিলেই আমরা পেয়ে যাই। সো সেটা কি আমরা ব্যবহার করতে পারতাম না? এই প্রবলেমটা কি যদি আমরা করতাম তাহলে কি করতে হতো, আমাকে আলফা 1 আর আলফা 2 দুটোর মান বের করতে হবে, এবং আলফা 1 প্লাস আলফা 2, এখানে আমার ইকুয়েশনের মধ্যে আলফা 1 প্লাস আলফা 2 আছে আর আলফা 1 আছে, তো একবারে আলফা 1 প্লাস আলফা 2 বের করতে পারি। হ্যাঁ, যেহেতু এটা ভার্টিক্যাল, এখানে এটা সমকোণী ত্রিভুজ, তো এখানে 10 ইনভার্স কি হবে, a প্লাস বি বাই জি, সেটা দিবে আমাকে আলফা 1 প্লাস আলফা 2, এটা অবশ্যই রেডিয়ানে নিতে হবে, এটুকুই বুঝতে হবে। আর আলফা 1 এই অংশটা, আলফা 1টা তো সরাসরি নিতে পাবো না,
এখানে কিছু একটা ভুল হলো নাকি? আলফা 1 আলফা 2 উপরের, হ্যাঁ এখানে আলফা 1 এটা হবে, ই বাই জি হবে, কি বলো? না স্যার। এখানে ঠিক আছে, এটা আমি কারেক্ট করে পোস্ট করার সময় কারেক্ট করে দিব। আলফা 1টা যেহেতু এই বাঁ দিকের অ্যাঙ্গেলটা, এটা আমরা পাবো কিভাবে? টোটাল অ্যাঙ্গেল থেকে আলফা টোটাল টুটা বিয়োগ দিলে। থেকে এটা মাইনাস করে দিয়ে, ওকে। সো এটা ইজিলি বুঝতে পারো তো, কিন্তু যাই হোক ক্যালকুলেশন যাই হোক, দ্য প্রসেস ইজ সিম্পল। হ্যাঁ, এখানে দেখি আমাদের ডেফিনেশনে যদি কোনো ভুল না হয়ে থাকে, এখানে আলফা 1 এবং আলফা 2 তাই আছে। সো এই অ্যাঙ্গেলটা যেহেতু আলফা 1 বি বাই এটা আলফা 1, কাজে এখানে এই টোটাল অ্যাঙ্গেলটা বের করা আছে, তার থেকে এটা মাইনাস করে দিয়ে আসবে, এন্ড দেন এইখানে সাবস্টিটিউট করলেই ইউ গেট সিগমা জি। ওকে, এই অংশটাকে একটা কোফিশিয়েন্ট হিসাবে চিন্তা করতে পারো। সো ইটস কনস্ট্যান্ট, এটা কোফিশিয়েন্ট বের করে দেন সাবস্টিটিউট করলেই পেয়ে যাবে। আচ্ছা, তবে এই যে সলিউশন গুলো তুমি যদি প্রিন্সিপাল অফ সুপারপজিশন এবং ক্লোজ ফর্ম সলিউশন ব্যবহার করো, হয়তো কিছুটা ভেরি করতে পারে, করবে। ওকে, তবে এইখানে যেটা এই প্রবলেমটাতে যেটা দেখলাম আমরা, যে দুই দিকে এটা একটা সিমেট্রিক ছিল, সিমেট্রিক প্রবলেম ছিল। আমি স্ট্রেসটা বের করেছি এমব্যাঙ্কমেন্টের মাঝখানে। কিন্তু যদি এমন হয় যে আমার এই পাশের স্লোপ অন্য পাশের স্লোপ এক নয়, তাহলে কি আমরা করতে পারতাম না? বা আমার যদি অন্য কোনো পয়েন্টে হয়, পয়েন্ট অফ ইন্টারেস্ট হয় যে একদম সিমেট্রিক লাইনের উপরে নয়, যেমন এই প্রবলেমটার ক্ষেত্রে বলা হচ্ছে এটা একটা এমব্যাঙ্কমেন্ট, এটাও দেখা যাচ্ছে এটা দুই পাশের স্লোপ আইডেন্টিক্যাল। হ্যাঁ, তবে আমি যদি এখন P2 পয়েন্টে, যেটা এমব্যাঙ্কমেন্টের বেস থেকে 3 মিটার নিচে, আমি যদি সেইখানে ইনক্রিজিং স্ট্রেস বের করতে চাই, তাহলে কিভাবে হবে? তাহলে কি করতে পারি? তাহলে দেখো, এইটার এই বাঁদিকের এই অংশটা ট্রাপিজয়েডাল, এই অংশটা, এর জন্য আমি ইনফ্লুয়েন্স ফ্যাক্টর বের করতে পারি। আবার এই CEFH এইটার জন্য আবার আমি ইনফ্লুয়েন্স ফ্যাক্টর বের করতে পারি। দুটো এক হবে না এখন আর, 2 টাইমস সেজন্য করা যাবে না, তবে দুটো বের করে দুটো যোগ করলে হবে। হ্যাঁ, আর যেটা যদি এটা সিমেট্রিক লাইনের উপরে হয়, P1 পয়েন্ট যেটা, সেটা লাইন অফ সিমেট্রির উপরে আছে, সেই ক্ষেত্রে আমার একটা ইনফ্লুয়েন্স কোএফিশিয়েন্ট দিয়ে হবে। হ্যাঁ, এখানে তাই করা হয়েছে। এই যে P2 ক্ষেত্রে দেখো, দুটো আলাদা করে P2 ক্ষেত্রে ABCH ব্লক, ABCH কোনটা, ABCH এই ব্লকের জন্য ইনফ্লুয়েন্স ফ্যাক্টর বের করা হয়েছে, সেটা 0.39। আর FECH, যেটা FECH, হ্যাঁ এই ডান পাশের ব্লক, এই দুটো, তাহলে এটার জন্য, কারণ এই ক্ষেত্রে যখন FECH নিবে, সেই ক্ষেত্রে তোমার এ কত দাঁড়াচ্ছে? এ দাঁড়াচ্ছে এখানে 3, আরো এক 1.5, 4.5। আর সরি, এটা বি না, আমাদের ডেফিনেশন যে এই অংশটা বি, উপরের এই লেন্থটা বি। আর এ হবে সেই ক্ষেত্রে এই স্লোপের এই হরাইজন্টাল ডিসটেন্সটা, সেটা কত আছে? 3 আছে, 3ই থাকবে। সো এখানে দেখো 3, আর এখানে হরাইজন্টাল ডিসটেন্সটা, তাহলে এই অংশটা 1.5 আর 3 মিলে, এইখানে বি লেন্থটা হচ্ছে, সি লেন্থটা সেটা 4.5, এবং এ বাই জি, বি বাই জি গ্রাফ থেকে 0.475 আসবে। গ্রাফ থেকে মিলিয়ে নিতে পারো, অথবা ইকুয়েশন যদি ব্যবহার দেওয়া হয়, ইকুয়েশনও ব্যবহার করতে পারো, এই ইকুয়েশনটাও ব্যবহার করতে পারো এখানে গ্রাফ থেকে। এন্ড দেন দুটো পার্ট প্রিন্সিপাল অফ সুপারপজিশনে অ্যাড করা হচ্ছে সিগমা জি এট P2। P1 এর ক্ষেত্রে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই হচ্ছে, কারণ P1 সিমেট্রিক। হ্যাঁ, একটা পার্ট নিলেই হচ্ছে ABDG। হ্যাঁ, P1 এর ক্ষেত্রে ABDG একটা অংশ নিলেই হচ্ছে, অন্য পাশটা একই রকম। সো সেই ক্ষেত্রে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। ইটস কোয়াইট সিম্পল। আমি যেটা তোমাদের কাছে এক্সপেক্ট করবো আর কি, এই থেকে এগুলোর ডিরাইভেশনে যাব না, তোমাদের ডিরাইভেশনের প্রয়োজন নেই, কিন্তু এগুলো লিমিটেশন, এটা অ্যাপ্লিকেশন, আপনি যেন সেগুলো অ্যাপ্লাই করে বিভিন্ন লোডিং কন্ডিশনের জন্য, স্ট্রেস
ইনক্রিজ বের করতে পারো, সেটা অবশ্যই তোমাকে রপ্ত করতে হবে। আজকের এখানে এইটুকুই ডিসকাস করতে চেয়েছি, সেটুকুই আছে। তোমাদের কোনো জিজ্ঞাসা? অ্যাকচুয়ালি দিস আর কোয়াইট সিম্পল। কনসেপ্টটা এখানে মেইন। এটা আমাদের অনেক জায়গায় লাগে। আমাদের দেশে ফ্লাড প্রোন জোন এবং অনেকগুলো এমব্যাঙ্কমেন্ট আছে, স্যার যেটাকে ফোল্ডার বলা হয়ে থাকে। বলো বলো। স্যার আমরা ইকুয়েশন গুলো লিমিটেশন স্যার সবগুলো বুঝে স্যার ইকুয়েশন গুলো কি স্যার দিয়ে দেওয়া থাকবে না স্যার আমাদের একটু মনে রাখতে হবে স্যার পরীক্ষার জন্য? ইকুয়েশন তোমাদের মনে রাখতে হবে না, ইকুয়েশন বা গ্রাফ সেটা দিয়ে দেওয়া হবে। ইকুয়েশন তোমাদের জি মনে স্যার, রাখতে থ্যাংক ইউ হবে। স্যার। কিন্তু ধরো তোমাকে ইকুয়েশনটা দেওয়া হলো, এটা তো আর বলে দেওয়া হবে না যে এ আর বি কি জিনিস, আর আলফা ওয়ান আর আলফা টু কি। বুঝে রাখতে হবে স্যার লিমিটেশন, তারপর কথাটা এটার। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, নরমালি যেটা বলা হয়ে থাকে যে ইকুয়েশনটা এটা এবং দি নোটেশনস ইন্ডিকেট देयर ইউজুয়াল মিনিং। তো তার মানে যে ইকুয়েশনটা ব্যবহার করেছে সে নিশ্চয়ই এই পিকচারটা তার মাইন্ডে থাকার কথা না, এ কি জিনিস হবে, বি কি জিনিস হবে, আলফা ওয়ান কি হবে, আলফা টু কি হবে, সেইটুকু তার থাকার কথা। কেমন? ইকুয়েশনটা হয়তো দেওয়া থাকলো, এই ছবি তো আর দেওয়া থাকবে না, কেমন, বা এই যে গ্রাফ দেওয়া থাকবে। ওকে, তো গ্রাফ থাকলে এখানে অবশ্যই এ বি আছে, কিন্তু অ্যাটলিস্ট নোটেশন গুলো কি ইন্ডিকেট জানবে, এইটুকু সেইটুকু অন্তত জানা দরকার। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। সেই দিক থেকে আমি বলবো অবশ্যই সিম্পল, অসুবিধার কথা না। এখানে তোমাদের কোনো প্রশ্ন না থাকে, তোমাদের গত দিনের ক্লাস টেস্ট নিয়ে কোনো কোশ্চেন? ক্লাস টেস্ট সেটা খুবই সিম্পল প্রশ্ন ছিল। আর ইউ স্যাটিসফাইড ক্লাস টেস্ট? আগের দিনেরটা ওপেন বুক ছিল, সেটাতে একটু না হয় কনসেপচুয়াল ছিল, গত দিনেরটাতে কোনো কনসেপশনের ব্যাপারও ছিল না মনে হয়, স্ট্রেট ফরওয়ার্ড জিনিস ছিল। কি ছিল মনে আছে? যে না, তোমাদের কোনো ফিডব্যাক নাই যে তুমি বুঝতে কোথাও অসুবিধা? সেরকম কিছু নাই। এনিওয়ে, তাহলে আজকে তাড়াতাড়ি শেষ করছি ক্লাস। তাহলে এটা যদি আমার আজকে 23তম লেকচার গেল, তাহলে আর দুটো লেকচার লাগবে। হ্যাঁ, এবং তোমাদেরকে বলা আছে যে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিব তোমাদেরকে, সেটা ক্লাস টেস্ট নিয়ে না, অ্যাসাইনমেন্ট এই টপিকসটা তাহলে আমি শেষ করে দিতে পারবো। 5 জুলাইয়ের কথাটা বলা ছিল, যে দুটো ক্লাস লাগবে। আগামীকাল একটা ক্লাস তো পাচ্ছি এবং আগামী উইকে আরো দুটো ক্লাস পাচ্ছি, সেখানে তো কোনো ছুটি নাই, তাই না? জুলাইয়ের আমার এখানে দেখা যাচ্ছে 11 এবং 12। তো কমফোর্টেবলি আমি দুটো ক্লাস নিয়েই দেন এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন এর উপরেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো। ঠিক আছে? ডক্টর আবু সিদ্দিক কি উনি তো একটা ক্লাস টেস্ট নিয়েছেন, আরেকটার ব্যাপারে কিছু বলেছেন? স্যার, স্যার আরেকটা অ্যাসাইনমেন্ট নেবেন বলছেন স্যার। স্যারের অনেকগুলো লেকচার বাকি এখনো স্যার। এখন বাকি না? জি স্যার। ঠিক আছে, তোমাদের সেই দিক থেকে আমি আগে শেষ করলেও তোমাদের জন্য একটু কমফোর্ট থাকবে। আর বিশেষ করে আমি আরো ম্যাটেরিয়াল অ্যাড করতে পারতাম, কিন্তু সেটা আমি করতে চাচ্ছি না। তোমাদের লাস্ট উইকে হয়তো সেশনাল গুলোর কুইজ ইত্যাদি থাকবে, কিন্তু যেটা অসুবিধা সব সময় যে এই মুহূর্তে পড়ার সময় স্টুডেন্টরা যখন ফিল করে যে সেটা হয়তো মনে করে যে স্যার এত বেশি ম্যাটেরিয়াল পড়াচ্ছেন, আমাদের পড়তে অসুবিধা, সেটা একটা। কিন্তু এট দ্য সেম টাইম তুমি যখন পাশ করে যাবা তখন তুমি যেন ফিল না করো যে আমি তো পড়ে আসি নাই, হ্যাঁ আমার তো নলেজ এখন কম, সেটা হলে অসুবিধা। মানে সেই জায়গাটায়
শিক্ষকের সবসময় দেখা থাকে যে সময় স্টুডেন্ট বলে যে স্যার এত কিছু পড়াচ্ছে, আবার যখন পাশ করে যায় তখন স্টুডেন্টের মনে হয় স্যার তো পড়ায় নাই। তো আমি এক্সপেক্ট করি না তোমাদের কাছ থেকে এরকম ফর ইউর লার্নিং, মানে জায়গায় গ্রেড যেমন পেতে হবে, এট দ্য সেম টাইম কম্পিটিটিভ ওয়ার্ল্ডে তোমাকে তোমার প্রফেশনে সার্ভাইভ করতে হবে। সো যে অ্যাটিটিউডটা আমি এখানে তোমাদেরকে যে বিভিন্ন বইয়ের ম্যাটেরিয়াল এখানে দেখিয়েছি, এটা কিন্তু ইন এ ওয়ে এই জন্য যে তোমরা বিভিন্ন বই দেখো, বিভিন্ন বই ঘাটো, হ্যাঁ, তোমার মধ্যে সেই ক্যাপাসিটিটা বিল্ড আপ হোক, হ্যাঁ, ম্যাটেরিয়াল বা ইনফরমেশন দেখার, সার্চ করার, এবং বিভিন্ন বইয়ে একই জিনিস বিভিন্ন রকম এক্সপ্রেশন আছে। সেটা একটা টার্গেট। এবং যেটা তোমাদেরকে বলছি যে সলিউশন বিভিন্ন বইয়ে আরো বিভিন্ন রকম ভাবে আছে, আরো আরো বাড়তি বাড়তি আরো এডিশনাল অনেক ইনফরমেশন আছে। আমি তোমাদেরকে যা দেখাচ্ছি শুধু এইটুকুই সব। ওকে, ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন না থাকলে তাহলে এখানে শেষ করি আজকে। হ্যাঁ, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার।